আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। দশরথ দেব মেমোরিয়াল বিদ্যালয়ের ছাত্রী আবাসে অগ্নিকাণ্ড, পরিদর্শনে এবিভিপি প্রতিনিধি দল। তেলিয়ামুড়ায় সংগঠিত হিন্দু সমর্থ ভারত প্রতিবাদ্যে ঐতিহাসিক হিন্দু সম্মেলন। জোলাইবাড়িতে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রথম বার্ষিক কনভেনশন ও রক্তদান শিবির। সাবরুমের লুদুয়া হাই স্কুল মাঠে নকআউট ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ। ধর্মনগরে পাথর পরিবহন ও অশান্তি পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা। মেলাগড় থানার বিরুদ্ধে বাংলাদেশি নারীর অত্যাচারের অভিযোগ। টেট শিক্ষকদের রেগুলার পে স্কেল সংক্রান্ত রায়কে ঐতিহাসিক বলে স্বাগত জানালো TTTWA। এখন সংবাদ বিস্তারিত। আজ দশরথ দেব মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী আবাসে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়। হঠাৎ আগুন লাগার ফলে আবাসনে থাকা ছাত্রীদের মধ্যে ভীতির সৃষ্টি হয় এবং অনেকেরই ব্যক্তিগত সামগ্রী মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যদিও এই মর্মান্তিক ঘটনায় কোনো ছাত্রী শারীরিকভাবে আহত হয়নি, তবুও তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনে এর গভীর প্রভাব পড়েছে। ঘটনার খবর পেয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের সহ সম্পাদক শ্রী অভি ত্রিপুরা ও দক্ষিণ পিলাক জেলার জেলা সংযোজক প্রশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ক্ষতিগ্রস্ত ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কষ্টের কথা শোনেন এবং সরজমিনে পরিস্থিতি পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। जतन खुलुमखा जों तिनि फाइमान जाफायहा कलासना दशरथ स्कुलाव बोरैबायो जों खबर मानाय फायखा जे तिनि फुङाव 8:30 जे रुम नाम्बार 17 कारेन्टनि हरनाङै रुमनि যত জিনিস दंनाय बय থেকে শুরু खालायो खाता कलम जे स्टुडेन्ट रक सिरुमा टोटेल 8 जन दङ। सि 8 जननि खाता থেকে যত खामै पायखाहा লাই जों खबर माने लगे लगेनो फायनाय फैहा লাই যারা এই हस्टेल मुरुंनाय जों बबायबो कक्साहा बगबो सागो हायफ्रो हरनांफ्रो बग जत स्टुडेन्ट तला दङ हायनाय बागै जोंनि स्टुडेन्टआव কোনো प्रब्लेमलाय अंदिया जों नायो जोंनि अखिल भारतीय विद्यार्थी परिषद पक्षथै जों बुंनो साहाय्य खालायनाय। রবিবার তেলিয়ামুড়া টাউন হল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক হিন্দু সম্মেলন। সংগঠিত হিন্দু সমর্থ ভারত এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে তেলিয়ামুড়া ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দময়ী আশ্রমের মহারাজ স্বামী শিবানন্দ সরস্বতী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত হিন্দু ধর্ম সংরক্ষক বিক্রম বাহাদুর জমাতিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংঘের প্রান্ত কার্যবাহ সেনাপতি রায়। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হিন্দু সম্মেলন আয়োজক কমিটির সভাপতি পাপড়ি ভট্টাচার্য, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্মেলনে নাগরিক কর্তব্য, স্বদেশী চেতনা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ঐক্য এবং ধর্ম ও সংস্কৃতির জাগরণ এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। প্রধান বক্তা স্বামী শিবানন্দ সরস্বতী তার বক্তব্যে বলেন, হিন্দু শব্দের অর্থ হলো যার মধ্যে হিংসা নেই। অহিংসাই আমাদের ধর্মের মূল ভিত্তি। কিন্তু আজ হিন্দু সমাজ জন্মগত, গুরুগত ও রাজনৈতিক নানা বিভাজনের শিকার। এই বিভাজনের সুযোগ নিয়ে হিন্দু ধর্মের উপর নির্যাতন বাড়ছে। তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 22%, যা বর্তমানে 5%-এর নিচে নেমে এসেছে। এর প্রধান কারণ হিসাবে তিনি হিন্দু সমাজের মধ্যে সংগঠনের অভাবকে দায়ী করেন। তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় তার বক্তব্যে বলেন, বাংলাদেশে হিন্দুদের চিহ্নিত করে হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এমনকি ভারতের কাশ্মীরেও হিন্দুদের লক্ষ্য করে হামলা হয়েছে। এই পরিস্থিতিতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সনাতন ধর্মের প্রচার ও প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সম্মেলন জুড়ে ধর্মীয় ভাবাগম্ভীর্য, সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা এবং আত্মপরিচয় রক্ষার দৃঢ় আহ্বান লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে এই সম্মেলন ত্রিপুরা জুড়ে হিন্দু সমাজের মধ্যে ঐক্য ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তিনটা ভাবে আমরা বিভাজিত। এক হলো জন্মগতভাবে আমরা বিভাজিত,
দ্বিতীয়ত গুরুগতভাবে বিভাজিত, তৃতীয়ত আমরা রাজনীতিগতভাবে বিভাজিত। এই বিভাজিতর কারণে হিন্দু সমাজ আজকে খণ্ড খণ্ড হয়ে আছে, যেই কারণে আজকে অন্য সম্প্রদায়ের দ্বারা এই হিন্দু সমাজের যারা আছে তাদের উপরে এইভাবে নির্যাতন করে। আর বাংলাদেশে আমাদের যখন বাংলাদেশ গঠিত হয়, যখন আমরা বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা আমাদের ভারতবর্ষ সেই বাংলাদেশকে গঠন করে, তখনও 23% হিন্দু সম্প্রদায় ছিল, কিন্তু আজকে সেটা এসে 5%-এর নিচে হয়তো নেমে গেছে। তো এইরকম হচ্ছে একমাত্র আমরা সংগঠিত না বলে। আজকে এখানে যে হিন্দু মহাসম্মেলন করলো ওরা, এটা হলো হিন্দুদের জাগরণের জন্য, হিন্দুরা যেন একত্রিত হয়, এই বিভাজনগুলি ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হব এবং সনাতন ধর্মকে বিশ্বের মাঝারে আবার শ্রেষ্ঠ বলে তুলে ধরব। যেখানে রবীন্দ্রনাথ বলে গেছেন যে বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। সনাতন ধর্ম যদি জাগ্রত হয়, তাহলে আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা বলে গেছেন তা সামনের দিনে প্রতিফলিত হবে, সেটা জাগ্রত হবে। সনাতন যদি জাগ্রত হয়, তাহলে ভারতও আবার শ্রেষ্ঠ আসন লবে। সেই দিন আমাদের সামনে এসে গেছে, আমরা সেই দিনটা হয়তো আমাদের পরবর্তী প্রজন্মই হয়তো সেটা দেখতে পাবে। বিশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। তো সনাতন একত্রিত হোক, সনাতন মুষ্টিবদ্ধভাবে যদি একত্রিত হয়, তাহলে সনাতনের জয় হবে। সনাতন ধর্ম কি জয়। আর আজকের এই হিন্দু মহাসম্মেলন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমরা সমস্ত সনাতন ধর্মীকে বলবো যে তারা একত্রিত হওয়ার জন্য, এবং বিধর্ম যারা আছে, অন্য ধর্মে যারা আছে, তাদেরকে বলবো পরসহিষ্ণু হওয়ার জন্য। ধর্ম মানে কি সেটা আগে জানতে হবে। ধর্ম কোনো সময়ই হিংসা শেখায় না। দেখুন, গোটা দেশ জুড়ে হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে দেখি, প্রতিদিন প্রতিনিয়ত শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে। এমনকি আমাদের কাশ্মীরেও আপনারা দেখে থাকবেন, পেহেলগাঁওয়ে শুধুমাত্র হিন্দু বেছে বেছে সেদিনকার নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করেছে চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা। আমরা হিন্দুরা আমরা এটা অনুমান করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে আমাদের সকলকে একত্রিত হতে হবে, আমাদের সনাতন ধর্মকে প্রচার এবং প্রসার করতে হবে, সমস্ত হিন্দু ভাই বোনদের আমাদের সংগঠিত করতে হবে। আমরা তাই সারা দেশ জুড়ে, সমগ্র ত্রিপুরার জুড়ে আমরা হিন্দু মহাসম্মেলন করছি। আজকের খোয়াই জেলার তেলিয়ামুড়াতে আমরা এই সম্মেলন করছি। এখানে হাজারো হিন্দু ভাই বোনের সমাবেশ হয়েছে, যেখানে পবিত্র কণ্ঠে, সহস্র কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং ধর্মীয় আলোচনা হয়েছে। আমরা হিন্দু ধর্মের উপর যে আলোচনা আমরা শুনেছি, গীতা ভাগবতের উপর আমরা আলোচনা করেছি। আমরা চাই এভাবে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে হিন্দুরা একত্রিত হোক এবং অধর্মের বিরুদ্ধে লড়াই করুক। দক্ষিণ জেলা জোলাইবাড়ি কমিউনিটি হলে রবিবার অনুষ্ঠিত হল রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ RKS এর একদিবসীয় প্রথম বার্ষিক জেলা কনভেনশন ও রক্তদান শিবির। এই শিবিরে মোট 29 জন রক্তদান করেন। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, দক্ষিণ জেলা শিক্ষা ও স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্য শম্ভু মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঞ্জয় সূত্রধর ও বিপ্লব দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেন্টু চৌধুরী। এছাড়া দক্ষিণ জেলার বিভিন্ন স্থান থেকে রাষ্ট্রবাদী কর্মচারী সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তৃতায় বলেন, জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ মানে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা, ভক্তি ও আনুগত্য। প্রত্যেক কর্মচারীকে সমাজের কল্যাণে কাজ করতে হবে এবং দেশের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের উপরে রাখতে হবে। একজন প্রকৃত রাষ্ট্রবাদীর জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা জরুরি। তিনি আরও যোগ করেন, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির প্রতি গর্ববোধ রাখতে হবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করতে হবে। আয়োজকদের মতে এই কনভেনশন ও রক্তদান শিবির জেলার রাষ্ট্রবাদী কর্মচারীদের মধ্যে ঐক্য ও দেশের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনেক সময় দেখি আমাদের একটা লেস পার্সেন্টেজ ইনসিডেন্টগুলিও আমাদের
নজরে আছে যে পেশাটিকে বিভিন্ন সময়ে ক্লেম বা কমপ্লেন বা এলিগেশন হয় যে ডিউ টাইমের মধ্যে ট্রিটমেন্ট না পাওয়ার কারণে বা হেলথ ডিপার্টমেন্টের আমাদের আধিকারিকরা তাদের সিরিয়াস না থাকার কারণে আমাদের পেশেন্টরা কোনো সময় এক্সপায়ার হয়, সেরকম বিভিন্ন কমপ্লেন আসে। সেটা কিন্তু আপনাদের পরিশ্রমের, ডেডিকেশনের এবং সেবায় যা আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজকে বিগত সময়ের তুলনায় কিন্তু বেটার থেকে অনেক বেটার হয়েছে আজকে দিনটা। সম্মেলন আগামী দিনে এই স্বাস্থ্য দপ্তরের কর্মচারীদের বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যা নিয়ে বিস্তারিত আমরা এখানে আলোচনা করেছি এবং এই সমস্যাগুলি নিয়ে আমরা আগামী দিনে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাতে যাব। পাশাপাশি আমাদের রাজ্যের যে কর্মচারীদের যে বকেয়া যে ডিমান্ড আমাদের রয়ে গেছে, সেই বকেয়া ডিমান্ডগুলি নিয়েও আমরা আজকের এই সম্মেলন থেকে আমরা দাবি সনদ আমরা গ্রহণ করেছি। এই দাবি সনদ আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এটা পেশ করব এবং আজকের এই সম্মেলন থেকে আমরা 21 সদস্য বিশিষ্ট একটা জেলা কমিটি আমরা গঠন করেছি। এক্ষুনি আমাদের জেলা কমিটির ঘোষণা হয়ে যাবে আপনাদের সামনে। পাশাপাশি আজকের যে সম্মেলনে যে বিশাল সংখ্যক স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা এখানে অংশগ্রহণ করেছে, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের রাজ্য কমিটির পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রবিবার সাবরুমের লুধুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো অমৃত ত্রিপুরা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। লুধুয়া ও জম্পুই এই দুই শক্তিশালী দলের মধ্যে ফাইনাল ম্যাচ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যকে সফলভাবে ফুটবল টুর্নামেন্টটি বাস্তবায়ন করেছে। ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি কংজন মগ, বিশিষ্ট সমাজসেবক গৌতম ত্রিপুরা ও পৌষ্মি রায়চৌধুরী। এমডিসি কংজং মগ যুবদের ভবিষ্যতের রূপকার হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সঠিক পথে সমাজমুখী ও ক্রীড়ামুখী করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলায় জম্পুই জেলার 7 নম্বর জার্সিধারী মনীষ ত্রিপুরা প্রথম গোল করেন। পরে লুধুয়া দল ম্যাচ সমতায় ফেরায়, যা উত্তেজনা বাড়িয়ে তোলে। বিরতির পর জম্পুই জেলা আরেকটি গোল করে ম্যাচ জয় নিশ্চিত করে। তবে খেলা শেষ মুহূর্তে জম্পুই জেলার দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে রেফারিকে মারধরের অভিযোগ ওঠা দুঃখজনক ও নিন্দনীয় ঘটনায় পরিণত হয়েছে। খেলাধুলা যেখানে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়ানীতির শিক্ষা দেয়, সেখানে এই ধরনের ঘটনা খেলাধুলার মূল চেতনাকে ক্ষুণ্ণ করে। শেষ পর্যন্ত বিজয়ী দলকে 30,000 টাকা এবং রানার্স আপ দলকে 20,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। खुलुमका नमस्कार। लुधुवा हाई स्कूल माठ दीर्घ 43 दिन धरे अमृत स्मृति नकआउट फुटबल टूर्नामेंट प्रथम लुधुवा एक इंटर एरिया एलाका एरकम एक फुटबल टूर्नामेंट एक्चुअली अब जानी गर्वेर विषय। आगामी दिन निश्चय इरा आरो बड़ धरनेर टूर्नामेंट उनाय अब आनी आशा और विश्वास जेभावे 43 दिन धरे सुंदर और सुशृंखल भावे लुधुवा हाई स्कूल माठ जे अमृत स्मृति नकआउट फुटबल टूर्नामेंट चलित आं इरिनी एसोसिएशन अवश्य आंतरिक भावे आनी व्यक्तिगत तरफ थेकेও अभिनंदन और शुभेच्छा जानाइयो। आगामी दिने जाते आरो बड़ धरनेर टूर्नामेंट खाई मानाते ये आशा और विश्वास आनी तरफ थेके यार आगे आनी जे একটা ক্রাউড এরানো পাইছে। এডিসি নির্বাচনের প্রচার শেষ করার পর শনিবার ধর্মনগরে রাত্রি যাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার সকালবেলায় তিনি প্রথমে ধর্মনগর তেল ডিপো পরিদর্শন করেন এবং পরবর্তীতে চুরাইবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। চুরাইবাড়ি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী জানান, বড় বড় যানবাহনে অতিরিক্ত পাথর বোঝাই করে আনা হচ্ছে, যা বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। তিনি কয়েকটি যানবাহন সরজমিনে দেখেন এবং বলেন, আমি কারো ব্যবসার ক্ষতি করতে চাই না, তবে সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান। এরপর ধর্মনগর জেলা বিজেপি কার্যালয়ে
এক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ঊনকোটি জেলার ফটিকরায় সায়দাবাড়ি এলাকায় সম্প্রতি সংগঠিত অশান্তি নিয়ে মন্তব্য করেন। জানা যায়, কীর্তনের চাঁদাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালায় এবং কয়েকটি বাড়িঘর ও গাড়িতে আগুন লাগায়। মুখ্যমন্ত্রী জানান, পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বিরোধী দলনেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, সিপিআইএম শাসন আমলেও মান্দায় ও খোয়াই অঞ্চলে এমন ঘটনা ঘটেছিল, তখন তাদের ভূমিকা কি ছিল? তিনি আরো বলেন, এই ধরনের বিষয় নিয়ে অযথা রাজনৈতিক মন্তব্য না করাই উত্তম। সংশ্লিষ্ট বিধায়ক ও মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে পুলিশ ও প্রশাসন সতর্ক নজরদারি রাখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নর্থ ডিস্ট্রিক্টের যে সাংগঠনিক বৈঠক ছিল, অনেকদিন ধরেই আমাদের একটা ইচ্ছে ছিল যে সাংগঠনিক বৈঠক আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করবো। তো সেই হিসাবে আমার সাথে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজু ভট্টাচার্য আছেন, আমাদের সাথে আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং এই জেলারই মাননীয় বিধায়ক শ্রী ত্রিপুরা মহোদয়, এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট কাজল দাস মহোদয় উপস্থিত আছেন জেলার, এবং অন্যান্য সমস্ত যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এবং সেই উপলক্ষে আজকে এখানে বিশদভাবে আলোচনা হয়েছে আগামী দিন আমাদের দিক নির্দেশিকা কি হবে, আমাদের পার্টিকে কিভাবে চালাতে হবে। এবং শুধু এখানে তো উপর এই ডিস্ট্রিক্টের যারা উপরের দিকের যারা নেতৃবৃন্দরা এখানে এসেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে বার্তাটা এখানে দিয়েছি সেই বার্তা অনুসারে তারা যেন আমাদের বুথ লেভেল পর্যন্ত পৌঁছে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া বাংলাদেশি নাগরিক সুইটি আক্তারকে ভারতে এনে বিয়ে করা হয় মোহনভোগ এলাকার হাসেম মিয়ার ছেলে মোহাম্মদ সাগরের সঙ্গে। বিয়ের 5 বছর পর সাগরের পরিবার তাকে তাড়িয়ে দেয়। বর্তমানে সুইটি সোনামুড়া থানার হেফাজতে রয়েছেন। সুইটির অভিযোগ, 2021 সালে ফেসবুকে পরিচিত হওয়ার পর তাকে ভারতে আনা হয় এবং বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে স্বামী বিদেশ চলে যাওয়ার পর শ্বশুরবাড়িতে নিয়মিত অত্যাচার শুরু হয়। এক পর্যায়ে বাংলাদেশে ফিরে যান সুইটি, কিন্তু পরে আবার অবৈধভাবে ভারতে নিয়ে আসা হয়। সুইটি আরও অভিযোগ করেন, কয়েক মাস আগে মেলাগড় থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাকে আটক না করে 15,000 টাকা নিয়ে শ্বশুরবাড়িতে ফিরিয়ে দেয়। বর্তমানে সুইটি সাংবাদিকদের জানান, তিনি অত্যাচার থেকে বাঁচতে বাংলাদেশে ফিরে যাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার কি নাম? তোমার আমার নাম সুইটি। আমি নোয়াখালীর বাংলাদেশ থেকে আমার এরকম করে আনে। কে আনছে? আমার স্বামী। কি নাম? আনে। কি নাম তোমার স্বামীর? সাগর। বাড়ি? বাড়ি মোহনভোগ। কবে আনছে তোমার বাংলাদেশ থেকে? আমার আজকে 5 বছর আনছে। আনার পরে কি কি কই আনছে? মানে বিয়ে করছে? হ্যাঁ, আমি বিয়ে শাদী করি হইছে। কোন জায়গায় বিয়ে করছে? এই বাড়িতে মোহনভোগে। হ্যাঁ। তার বাবার নাম কি? হাসেম। সাগর বাবার নাম হাসেম। হাসেম, হ্যাঁ। তো তুমি বাংলাদেশ থেকে কিভাবে আইছো? তার লগে সম্পর্ক কি? তারাই আনছে। কিভাবে সম্পর্ক কিভাবে? আমার শাশুড়ির বাপের বাড়ি বাংলাদেশ, হেমনে মিয়া তারা আমার দালাল ধরে আনছে। আমি এখন বিয়ে শাদী হয়েছে, মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর আমি একবার মেয়ের বয়স কত? 3 বছর। কোন দিক দিয়ে আনছে তোমারে প্রথমবার যখন আইছো? প্রথমবার কোন দিক দিয়ে আনছে আমি তো জানি না, কিন্তু এবারও কোন দিক দিয়ে আনছে জানি না। এর আগে আমি মেয়েরে লই, যারা আমার অত্যাচার করে, আমি মেয়েরে লই একবার পালাই গেছি। পালাই যাওয়ার পরে তারা আবার আমার মাপটাপ চাই আনছে। তখন আমি মতিনগরের এখান দিয়ে বেড়া হয় নাই, এখান দিয়ে গেছি। যাওয়ার পরে তারা আমার আবার আনছে। আমি কয় যে কষ্ট দিত না। এখন আমার মেয়েরা কি আমার পার করে দেয়। এখন আমি সবার কাছে একটাই বিশেষ, আমার মেয়ে আমার দিয়ে দেখ, আমি চলে যাবো। তো এখন তুমি হেরা কই আছে? এখন তোমার স্বামী কই? বাড়িতে আছে। স্বামী বিদেশ আছে 3 বছর। স্বামী বিদেশ? হ্যাঁ, আমার সাথে তো এখন তার সাথে কোনো যোগাযোগ তো নেই। তোমার সাথে তোমাকে টর্চার করে কে? শ্বশুর শাশুড়ি, মেয়েরা কি চলে যেত কয়, আর স্বামী সবসময় কয় তার মেয়েরা কি চলে যেত। তুমি এই দিকে কোনো কাগজপত্র হয়েছে তোমার? না, এদিকে আমার কোনো কাগজপত্র নাই। কোনো কাগজপত্র নাই? না। স্বামীর সাথে যোগাযোগ হয় না? না, তারা আমার ইন টোটাল আমার আত্মীয় স্বজন কারোর সাথে তারা আমার ফোন করতে দেয় না। আমি আজকে ওই খোকন কাকা
এলাকা যে হেদের বাড়ি থেকে আইসি, হেরা বুঝে দিলে কদিন ভালো থাকে, এরপরে আবার অত্যাচার করে। এখন আমি সবার কাছে আমার মেয়ে চাই, আমার মেয়ে দিদিলে আমি চলে যাব। তুমি পুলিশের দ্বারস্থ হয়েছিলা এই বিষয়ে? হ্যাঁ, মেলাগড় থানাতে একবার আইসি, তারা 15,000 টাকা নিয়ে তারা মিসমিডল করে দিচ্ছে। কয়দিন ভালো ছিল, পরে আবার শুরু হয়েছে। তো তুমি যে বাংলাদেশি, তারা তোমার কিছু কইছে না থানা? তারা কইছে না, কয় যাও সংসার করে, এখন আর কিছু করব না। চাকরির প্রথম দিন থেকে টেট শিক্ষকদের রেগুলার পে স্কেল দেওয়ায় ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে অভিহিত করল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক অজয় পাল এই মন্তব্য করেন। অজয় পাল জানান, সংগঠনের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানানো হচ্ছে এবং সংশ্লিষ্ট বিচারপতি, আইনজীবী ও সকলকে অভিনন্দন জানানো হয়েছে। তিনি বলেন, টিআরবিটি পরিচালিত টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন কাঠামো দেওয়ার দাবি সংগঠন দীর্ঘদিন ধরে করে আসছিল। এই রায়ের ফলে 5 বছর ফিক্সড পে স্কেলে কর্মরত শিক্ষকরাও উপকৃত হবেন। সংবাদ সম্মেলনে অজয় পাল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভার কাছে আবেদন জানান যাতে দ্রুত এই রায় কার্যকর করা হয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়ে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। এছাড়াও তিনি অষ্টম বেতন কমিশন, গ্রেড পে বৈষম্য দূরীকরণ, ডিএ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন এবং শিক্ষা দপ্তরের কিছু আধিকারিকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফিক্সড পে স্কেল ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রথম থেকে আন্দোলন করে আসছে এবং আদালতের এই রায় কার্যকরের দায়িত্ব এখন রাজ্য সরকার ও প্রশাসনের উপর বর্তায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ দত্ত সহ সুরজিৎ দত্ত, বলরাম রায়, সনন্দ পাল, মিশর দাস ও পূর্ণেন্দু সূত্রধর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সমস্ত সাংবাদিক এবং আমাদের বার্তা সম্পাদক যারা আছেন, বার্তা সম্পাদক এবং আমাদের যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার প্রত্যেককে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিকভাবে আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই, অভিনন্দন জানাই আপনাদের এই কারণে যে আপনারা জানেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 2017 সালের 3রা জানুয়ারি। সেই সময়ের যে মূল দাবিকে নিয়ে এই অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ ছিল সেটা হচ্ছে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান করা আমাদেরকে। কারণ ভারতবর্ষের কোথাও টেট শিক্ষকরা অস্থায়ী পদে, মানে যারা স্থায়ী পদে ফিক্সড পেতে নেই, সুতরাং ত্রিপুরা কেন তার ব্যতিক্রম হবে, তার জন্যেই আমাদের এই লড়াই সংগ্রাম শুরু হয়েছিল 2017 সালে। সেই সময়ের প্রেক্ষাপট ছিল এক ধরনের, আজকের প্রেক্ষাপট আরেক রকম। আপনারা নিশ্চয়ই জানেন গত 8ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ত্রিপুরার উচ্চ আদালতের মহামান্য বিচারক দ্বয় সর্বশ্রী শ্রী MS রামচন্দ্র রাও এবং আমাদের রাজ্যের বিশ্বজিৎ পালিত মহোদয়, ওনাদের ডিভিশন বেঞ্চে ত্রিপুরা সরকারের এই যে ফিক্সড পলিসি 2001 এবং 7 সালে যে আরোপিত ফিক্সড পলিসি গ্রুপ সি গ্রুপ ডির, সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার আদেশ জারি করেছেন। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িরা ফিক্সড পেতে আর থাকবেন না, এটা মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 8ই জানুয়ারি এবছর। আমরা মহামান্য উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই বিচারক দ্বয়কে এবং যিনি এই পরিচালনা করেছেন এই আইনজীবী পুরুষোত্তম স্যারকে সহ আমাদের এই ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 10,000-এর উপরে যারা আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেককেই এই সংগঠনের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি এই শুভ মুহূর্তে। আপনারা জানেন এই কেসটি লড়েছেন 17 জন আমাদের টেট শিক্ষক শিক্ষিকা, এর মধ্যে আমাদের সংগঠনের 4 জন সদস্য ছিলেন। তাই আমরা এই সংগঠনগতভাবেও ওনাদেরকে অভিনন্দিত করছি আজকের এই ঐতিহাসিক যে রায় এবং আমাদের যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা যে বলেছিলাম 2017 সালে যখন থেকে শুরু হলো এই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ, তখনই আমরা বলেছিলাম যেটা আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক, এটাই মাননীয় উচ্চ আদালত বলেছে এবং ভারতবর্ষের সমকাজে সমবেতন আর্টিকেল 14-এর উপর বেস করে ওনারা এই রায় দিয়েছেন
এখানে প্যারাতে উল্লেখ আছে যে আমাদের প্যারাতে 42 এবং 43 উল্লেখে আছে, যেখানে ভারতবর্ষের কোথাও এরকম সমকাজে সমবেতন নীতি লঙ্ঘন হয়নি, কিন্তু এখানে হয়েছে 2001 এবং 2007 সালের এই যে পলিসি নির্ণায়কের ক্ষেত্রে। আমরা এখানে বলতে চেষ্টা করছি, আপনারা বুঝতে পারবেন, আপনারা অবগত আছেন, ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম ময়দানে থেকে এবং ময়দানের বাইরে আইনের যারা গেছেন তাদেরকেও আমরা অভিনন্দিত করি। আজকের যে ঐতিহাসিক রায় শুধু ত্রিপুরা রাজ্যের সমস্ত টেট শিক্ষক শিক্ষিকাদের নয়, এখানে মহামান্য আদালত সেখানে অন্যান্য স্তরেও যারা করণিক আছেন বা বিভিন্ন স্তরে আছেন, যারা 5 বছরের ফিক্সড পেতে ছিলেন, তারাও এর মাধ্যমে কিন্তু একটা সুফল পেতে চলেছেন, যেটা একটা ঐতিহাসিক ঘটনা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।